আমি তোমাদের পড়াবো জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতাটি। তো এই কবিতাটি পড়ার আগে আমরা জেনে নেব এই জীবনানন্দ দাশ সম্পর্কে। তো আমি তোমাদের বলবো যে আমার এই যে লেখাটি আছে এই লেখাটি তোমরা পজ করে সমস্ত কিছু খাতায় তুলে নেবে। জীবনানন্দ দাশের জন্ম 1899 সালে বাংলাদেশের বরিশালে, আর মৃত্যু 1954 সালে 14 অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায়। তার পিতার নাম ছিল সত্যানন্দ দাশ, যিনি ব্রহ্মবাদী পত্রিকার সম্পাদক ছিলেন। মাতা ছিলেন কুসুম কুমারী দেবী, যিনি আদর্শ ছেলে নামে কবিতাটি লিখেছিলেন। তার কাব্যগ্রন্থ দিকে আসে এবার। তার কাব্যগ্রন্থগুলি হলো ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারা, তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। তার উপন্যাস ছিল বাসুমতীর উপাখ্যান, জীবন প্রণালী, কারুবাসনা। ছোট গল্প আছে একঘেয়ে জীবন, বৃত্তের মতো, চাকরি নেই, কুয়াশার ভিতর, মৃত্যুর সময়। তার প্রবন্ধগুলির মধ্যে আছে বাংলা ভাষা ও সাহিত্যের ভবিষ্যৎ, কবিতার আত্মা ও শরীর, রবীন্দ্রনাথ ও আধুনিক বাংলা কবিতা, কবিতার কথা। তিনি 1919 খ্রিস্টাব্দে ব্রহ্মবাদী পত্রিকায় বৈশাখী সংখ্যায় প্রথম কবিতা বর্ষা আবাহন প্রকাশ করেন। 1955 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমির মরণোত্তর পুরস্কার পায়। 1930 খ্রিস্টাব্দে লাবণ্যপ্রভার সঙ্গে তার বিবাহ হয়। 1952 সালে রবীন্দ্র স্মৃতি পুরস্কার পায়। এবার কবিতাটির উৎস বিষয়ে জেনে নেওয়া যাক। আকাশে সাতটি তারা কবিতাটি রূপসী বাংলা কাব্য গ্রন্থের অন্তর্গত। কবিতাটি রূপসী বাংলার 7ম সংখ্যক কবিতা। এখান থেকে কিন্তু কোশ্চেন হতে পারে যে রূপসী বাংলার কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা হলো আকাশে সাতটি তারা কবিতাটি। আচ্ছা, এই কাব্যগ্রন্থটি অর্থাৎ এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের নামকরণ কিন্তু কবি করে যাননি। এই গ্রন্থের উৎসর্গ করেছিলেন আবহমান বাংলা ও বাঙালিকে। আকাশে সাতটি তারা কবিতায় 14টি পংক্তি আছে এবং এটাকে আমরা কিন্তু সনেট বলা যেতে পারে। তবে সনেট যে প্রথম লাইনে যে 8টি চরণ এবং দ্বিতীয় চরণ যে 6টি চরণ, এটা এখানে কিন্তু রক্ষিত হয়েছে। রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলো ধূসর পাণ্ডুলিপি পর্যায়ের শেষের দিকের ফসল, এটা অত দরকার নেই। এবার কবিতাটির বিষয়বস্তু ও রস বিচার সম্পর্কে জেনে নেওয়া যাক। কবি বাংলার শান্ত সন্ধ্যার ছবি এঁকেছেন এই কবিতায়। সাতটি তারা অর্থাৎ সপ্তর্ষিমণ্ডলের উদয়ের ফলে সন্ধ্যাটাকে কামরাঙা ফলের মতো লাল দেখাচ্ছে। নীল সন্ধ্যাকে কেশবতী কন্যার চুলের সঙ্গে তুলনা করা হয়েছে। সন্ধ্যারূপ তার চুল হিজল কাঁঠাল বটের গাছে ঝরে পড়ছে। পৃথিবীর কোন পথে এই কিশোরীর রূপ তিনি দেখেননি। ধান গাছ, কলমি শাক, জলে ভেজা হাঁসের পালক, স্বরের মৃদু গন্ধ, পুকুরের সোদা গন্ধ, মাছের আষ্টে গন্ধ, কিশোরীর মেয়ের চাল ধোয়া ভিজে হাতের গন্ধ, কিশোরের পায়ে দলা সুগন্ধি মুথা ঘাসের গন্ধ ও বট ফলে হালকা গন্ধে মিশে তৈরি করে বাংলার সন্ধ্যার আমেজ। এইরকমই এক বাংলা প্রাকৃতিক রূপ দেখেছেন কবি। আর এই কবিতাটির যে রস বিষয়ে যদি আমরা আসি, এই কবিতাটি প্রকৃতি চেতনা কেন্দ্রিক একটি কবিতা এবং যদি পরীক্ষার সময় প্রশ্ন হয় যে এটি কি জাতীয় কবিতা, তখন আমরা বলবো এটি প্রকৃতি চেতনা কেন্দ্রিক কবিতা। আবার যদি বলা হয় যে এটি কি একটি সনেট, হ্যাঁ, এটি একটি সনেটের আধারে লেখা। বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের বিশেষত সন্ধ্যাকে যে ভাবের উপমার দ্বারা কেশবতী কন্যা রূপ চিত্রিত করেছেন, সেখানে তিনি চিত্রকল্পবাদী কবি হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত। কবিতাটি পড়ে নেব একটু।
তোমাদের বলবো তোমরা খাতা কলম নিয়ে এই ভিডিওটি দেখবে। আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বলে দেবো, তোমরা খাতায় লিখে নেবে। শুরু করা যাক। আকাশে 7টি তারা, কবি জীবনানন্দ দাশ। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। তাহলে এই লাইন থেকে কিন্তু প্রশ্ন হতে পারে যে কবি কখন ঘাসের উপরে বসে থাকে। উত্তর কী হবে? না, যখন আকাশে 7টি তারা ওঠে তখন কবি ঘাসের উপরে বসে থাকে। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো। কামরাঙা লাল মেঘ কেমন? না, উত্তর হবে মৃত মনিয়ার মতো। গঙ্গাসাগরের ঢেউ ডুবে গেছে। প্রশ্ন হয় যে গঙ্গাসাগরের ঢেউয়ে কে ডুবে গেছে? তখন উত্তর হবে কামরাঙা লাল মেঘ। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। তাহলে প্রশ্ন হয় যে সন্ধ্যা সম্পর্কে কবি কটি বিশেষণ প্রয়োগ করেছে? 3টি। কী কী? শান্ত, অনুগত আর নীল। তারপর আসি, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। তাহলে কেশবতী কন্যা বলতে কাকে বোঝানো হচ্ছে? না, সন্ধ্যাকে। সন্ধ্যাকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? না, কেশবতী কন্যার সঙ্গে কিন্তু তুলনা করা হচ্ছে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। এটা দাগ দিয়ে রাখো তোমরা, এই অংশটা দাগ দিয়ে রাখো, পরীক্ষায় কিন্তু কোশ্চেন হতে পারে। চুল তার ভাসে। প্রশ্ন হয় তার বলতে কাকে বোঝানো হচ্ছে? তার বলতে আমরা কেশবতী কন্যা, প্রকৃতপক্ষে কিন্তু কেশবতী কন্যা বলতে কিন্তু এই সন্ধ্যাকেই বোঝানো হচ্ছে। তাই আমরা তার বলতে কিন্তু বুঝবো এই সন্ধ্যাকে। অনেকে কিন্তু কেশবতী কন্যা বলে, কিন্তু এটা ভুল হয়ে যাবে। পৃথিবীর কোনো পথ এই কন্যার দেখেনি কো, দেখি নাই অত অজস্রের দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। তাহলে প্রশ্ন হয় যে অজস্র চুলের চুমা কোথায় পড়ে? হিজলে, কাঁঠালে এবং জামে। জানি না এত স্নিগ্ধ সন্ধ্যা ঝরে রূপসীর চুলের বিন্যাসে। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, স্বর, পুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। তাহলে প্রশ্ন হয় এখান থেকে কিশোরীর চাল ধোয়া হাত কেমন বা শীতল? উত্তর হবে কি না শীতল। তারপর কি না, কিশোরের পায়ে দলা মুথা ঘাস। মুথা ঘাস কে দলে দেয়? মুথা ঘাস কে দলে দেয়? এবার আসি যে এখানে কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখানা, হাত খান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস। তাহলে কিশোর কিন্তু এই মুথা ঘাসটা দলে দেয়। লাল লাল বটের ফুলের ব্যথিত গন্ধে ক্লান্ত নীরবতা। তাহলে বটের ফুলের রঙটা কেমন? উত্তর হবে কি এই লাল। এরই মাঝে বাংলার প্রাণ, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই। তাহলে এই আকাশে 7টি তারা কথাটা কিন্তু এই কবিতায় কবার ব্যবহার হচ্ছে? 2বার। এখানে একবার আর এখানে একবার। প্রশ্ন হয় এমসিকিউ হতে পারে যে আকাশে 7টি তারা এই কথাটি এই কবিতায় কিন্তু কবার এসেছে? তখন আমরা বলবো 2বার এসেছে। ঠিক আছে? তো আমরা এগুলো কিন্তু সব মাথায় রাখবো। এখান থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন আসতে পারে, সেটি আমরা এবার পরবর্তী পর্যায়ে কিন্তু দেখাবো। এবার আমি তোমাদের এই কবিতার তথ্যগুলো নিয়ে একটু বিশ্লেষণ করব। এখানে এই কবিতার 7টি তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সপ্তর্ষি মণ্ডলের 7টি তারা কী কী নাম তার? মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, পুত্র, বশিষ্ঠ। এই 7টি তারা কিন্তু 7টি ঋষির নামে। এদেরকে একত্রে বলা হয় কি সপ্তর্ষি মণ্ডল। তাহলে পরীক্ষায় কিন্তু কোশ্চেন হতে পারে যে 7টি তারা কোন কোন ঋষির নাম, বা 7টি তারায় কোন কোন ঋষির নাম আছে। তারপর আসি আকাশে 7টি তারা
যখন ওঠে তখন কবি ঘাসের উপর বসে থাকে। তথ্যভিত্তিক এবং তথ্যগুলো কিন্তু এক জায়গায় করে দেওয়া হলো। তোমরা এই ভিডিওটি পজ করে কিন্তু কী করবে না, এগুলো সব খাতায় নোট করে নেবে। সাতটিরা যখন ওঠে তখন কবি কামরাঙা লাল মেঘকে গঙ্গাসাগরের ঢেউ ডুবে যেতে দেখেছেন। প্রশ্ন এখান থেকে তৈরি করবে, নিজেরা তৈরি করে নেবে যে গঙ্গাসাগরের ঢেউ ডুবে যেতে দেখেছিল কখন, লাল মেঘকে। সাতটিরা যখন ওঠে তখন কবি কামরাঙা লাল মেঘকে গঙ্গাসাগরের ঢেউ ডুবে যেতে দেখেছেন। কামরাঙা লাল মেঘকে কবি মৃত মনিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন। ঠিক আছে, তাহলে প্রশ্ন হয় মৃত মনিয়া পাখির সঙ্গে কার তুলনা করা হয়েছে, তখন আমরা বলবো কামরাঙা লাল মেঘের তুলনা করা হয়েছে। এবার আসি এই কবিতার একটি বিশেষ চরিত্র, তার নাম কেশবতী কন্যা। নীল সন্ধ্যে কেশবতী কন্যার সঙ্গে তুলনা করা হয়েছে। সন্ধ্যা নেমে আশায় কবির এমন মনে হয়েছে। আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে, সন্ধ্যায় ঘাসের উপর বসে থাকায় সহজে অন্ধকার রং এসে পড়েছে। এখানে অন্ধকারকে কেশবতীর কন্যার চুলের সঙ্গে তুলনা করা হয়েছে। এখান থেকে কিন্তু কোশ্চেন হয় যে অন্ধকারে কার সঙ্গে তুলনা করা হয়েছে, না কেশবতী কন্যার চুল কালো, অন্ধকারও যেমন কালো, সেই অন্ধকার চুলের সঙ্গে কিন্তু অন্ধকারকে কেশবতী কন্যার চুলের সঙ্গে তুলনা করা হয়েছে। চুলের চুম্বন হিজল কাঁঠাল জাম গাছের উপর ঝরে পড়েছে। প্রশ্ন উত্তর কী হবে না, চুলের চুম্বন হিজল কাঁঠাল জাম গাছের উপর ঝরে পড়েছে। নীল রঙের মধ্যে অবর্ণনীয় রহস্যময়তা রয়েছে। কোশ্চেন হয় নীল রঙের মধ্যে কি রয়েছে, তখন বলতে হবে অবর্ণনীয় রহস্যময়তা। অজস্র চুলের চুমা বলতে ঘন অন্ধকারকে বুঝিয়েছেন। তাহলে অজস্র চুলের চুমা বলতে কী বুঝিয়েছেন, বলতে হবে কী বলবো না, ঘন অন্ধকারকে বুঝিয়েছেন। কবি সন্ধ্যাকে শান্ত অনুগত নীল এই তিনটি বিশেষণের দ্বারা ব্যবহার করেছেন। কিশোরীর হাত ছিল শীতল, চাল ধোয়া জলে ভিজেছিল। কিশোরী মেয়েটি আজ আর বেঁচে নেই। এবার আসি যে এই কবিতার কিন্তু প্রকৃতি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। তাই যে প্রকৃতিতে কোন কোন জিনিস এই কবিতায় উঠে এসেছে, শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে হতে পারে। মাছ, কোন কোন মাছের কথা কিন্তু এই কবিতায় আছে, সেগুলো আমি এক জায়গায় করে দিলাম তোমাদের সুবিধার্থে, তোমরা খাতায় এগুলো লিখে নেবে। মাছ, দুটি মাছ আছে এই কবিতায়, চাঁদা ও সরপুঁটি। বৃক্ষ, কোন কোন বৃক্ষ আছে, প্রশ্ন হতে পারে যে এই কবিতায় কোন কোন বৃক্ষের পরিচয় পাওয়া যায়, তখন বলবো হিজল কাঁঠাল জাম বট। তারপর আসছে ফল, কোন ফলের উল্লেখ আছে, তখন বলবো কামরাঙা ফল, এটি 5টি শিরা যুক্ত একটি ফল। পাখি, কোন পাখির কথা আছে, মানিয়া পাখি হাঁস, এই দুটি পাখির কথা কিন্তু আছে। ঘাস, কী ঘাস আছে না, মুথা ঘাস আর শাক কলমি। মুথা ঘাস কিশোর পায়ের দলা থাকে। বটের রং কীরকম থাকে না, লাল রং থাকে। কামরাঙা ফলের সঙ্গে লাল মেঘের তুলনা করা হয়েছে। এবার তোমাদের এই কবিতার বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। আকাশে 7টি তারা কবিতাটিতে কতবার পূর্ণচ্ছেদ ব্যবহার হয়েছে, কতবার ব্যবহার হয়েছে না, একবার। সেমিকোলন কতবার ব্যবহার হয়েছে, 3বার। কমা কতবার ব্যবহার হয়েছে, 3বার। কমা পূর্ণচ্ছেদহীন বাক্য কটি আছে, 7টি। আকাশে 7টি তারা কবিতাটিতে আকাশে 7টি তারা এই কথাটি কতবার আছে, তখন উত্তর হবে কি না, 2বার আছে। কিশোরের পায়ের দলা মুথা ঘাস কথাটিতে কোন ভাবনার প্রকাশ পেয়েছে, বেদনা ও বিষাদ। উত্তর কি হবে, বেদনা ও বিষাদ। বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এখানে কোন ভাবনাটি প্রকাশিত হয়েছে, মৃত্যু বা ঝরে যাবার অনিবার্যতাজনিত বেদনা ও ক্লান্তি। এই কবিতায় নীরবতাটি কেমন ছিল, ব্যথিত। উত্তর কী হবে না, ব্যথিত। আমি পাই টের, কবি এখানে কি টের পায়, বাংলার প্রাণ। তারপর আসি যে কিশোরীর চাল ধোয়া ভিজে হাতকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, শীতের সঙ্গে। পৃথিবীর কোন পথ এই কন্যায় দেখেনি কো, এখানে কোন ভাবনার প্রকাশ পেয়েছে, সন্ধ্যার সমাগমে অন্ধকারের এই সৌন্দর্যকে কেউ দেখেনি, সেটাই কিন্তু এখানে
তুলে ধরা হয়েছে। গঙ্গাসাগরের ঢেউয়ে কে ডুবে গেছে? মেঘ। উত্তর কী হবে? না মেঘ। কেশবতী কন্যা কোথায় এসেছে বলে লেখক মনে করেছেন? আকাশে। এই কবিতায় কটি চরণ আছে? না 14টি। চুল তার ভাসে, কার চুল কোথায় ভাসে? সন্ধ্যার চুল ভাসে। আর কোথায় ভাসে? উত্তর হবে কবির চোখে মুখে। এখান থেকে গুরুত্বপূর্ণ যে 5 নম্বরের কোশ্চেন আসতে পারে সেগুলি নিচে দেওয়া হলো। আকাশে 7টি তারা কবিতায় কবি বাংলার যে সৌন্দর্যের চিত্র এঁকেছেন তা উল্লেখ করো। আকাশে 7টি তারা কবিতায় কবির প্রকৃতি চেতনার যে পরিচয় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। পৃথিবীর কোন পথে কন্যারে দেখিনি কো? এ কন্যা বলতে কাকে বুঝিয়েছেন? কন্যার সৌন্দর্য বর্ণনা করো। গঙ্গাসাগরের ঢেউ ডুবে গেছে, কে কার মতো ডুবে গেছে? এর পরের দৃশ্য বর্ণনা করো। এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করে ফেলবে এবং পরে দেখাতে পারো গ্রুপে পোস্ট করে।